হে গাইজ, ওয়েলকাম টু ডার রিভিউজ। তো প্রচুর দিন পর আবার ব্যাক করছে এবং সরি ভিডিও দিতে পারিনি, তাই জন্য আপনাদের যারা সবাই সাবস্ক্রাইবার তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে আমাদের যে ভিডিওর মূল বক্তব্য সেটা একটু সিরিয়াস বিষয়, সেটা সিনেমা থেকে সরে গিয়ে রিসেন্ট টাইমে বাংলাদেশে একটা প্রোটেস্ট হচ্ছে, আপনারা জানেন, একটা স্টুডেন্ট প্রোটেস্ট, পলিটিক্যাল প্রোটেস্ট, কিন্তু পলিটিক্যাল মুভ মানে পলিটিক্সের সাথে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা স্টুডেন্ট প্রোটেস্ট। এবার সেটা নিয়ে আমাদের আজকে কথা। তো হাই, আমি ধ্রুব, ওয়েলকাম টু ডার রিভিউজ, লেটস স্টার্ট। তো প্রথমেই বুঝতে হবে যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে সেটা অ্যাকচুয়ালি কী, এবং সেটার জন্য ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান স্টুডেন্ট ইউনিয়ন প্লাস বাঙালিরা, মানে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি, সেখান থেকেও কিন্তু একটা আমাদের কাছ থেকে কিন্তু একটা সলিডারিটি প্রকাশ পাচ্ছে, বা আমাদের দিক থেকে একটা সহানুভূতি প্রত্যেকটা বাংলাদেশ স্টুডেন্টের প্রতি যাচ্ছে। এবার এইখানে কয়েকটা ওয়ার্ড আপনারা শুনছেন হয়তো, মুক্তিযোদ্ধা, কোটা প্রোটেস্ট, কোটা রিফরমেশনের জন্য এই লড়াইটা হচ্ছে। তো আমরা সবগুলো নিয়ে কথা বলবো। তো আপনারা জানেন 1971-তে বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু তার আগে কারা কন্ট্রোলে ছিল? তার আগে কন্ট্রোলে ছিল ওটাকে ইস্ট পাকিস্তান বলতো, এবং পাকিস্তানের কন্ট্রোলে ছিল। এবং তারপর নানা রকম মানে বিদ্রোহের দ্বারা ফ্রিডম ফাইটাররা স্ট্রাগল করে, মুক্তিযোদ্ধারা নিজেদের মানে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা পাওয়ায়, এবং সেইখানেতে আমরা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর কথা শুনি এবং প্রচুর ফ্রিডম ফাইটারের কথা শুনি। তো এই যখন 1971-এ তারা স্বাধীন হলো, যারা যুদ্ধ করেছিল তারা তো প্রায় পরিবার হারিয়েছে, তারা কত লোক হারিয়েছে, নিজেদের পরিবারের মেন সদস্যদের হারিয়েছে। তো তারা যাতে সমাজের মূল স্তরে ফিরে আসতে পারে, তাদের জন্য একটা কোটা সেট করা হয়, যে তারা যেন গিয়ে একটা জব পায়, তারা যেন একটা আর্থিক সাহায্য পায়। এবং আমাদের ইন্ডিয়াতেও দেখবেন এরকম কিন্তু আর্থিক সাহায্যের জন্য শিডিউল ট্রাইবের জন্য করা আছে, শিডিউল কাস্টের জন্য করা আছে, এরকম কোটা ভিত্তিক প্রত্যেক দেশেই নানা রকম ভাবে সাহায্য করা হয়। যারা মানে ফিজিক্যাল ডিসেবিলিটি আছে তাদের জন্য কিন্তু কিছু কোটা থাকে। এবার বাংলাদেশের ক্ষেত্রে স্পেশালিটি কি, কোটার যে পরিমাণটা এটা হচ্ছে 56%, 30% হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য এবং তাদের রিলেটিভদের জন্য, তাদের ছেলে, তার ছেলে, আর 10% হচ্ছে ওমেনদের জন্য, মহিলাদের জন্য, 10% হচ্ছে জেলাভিত্তিক কোটা, 5% হচ্ছে ইন্ডিজিনিয়াস কমিউনিটিদের জন্য, আর 1% হচ্ছে প্রতিবন্ধী লোকদের জন্য। এবার দেখুন এই 56% কোটার এগেনস্ট কিন্তু টোটাল এই যুদ্ধটা চলছে না। এই যুদ্ধটা চলছে যে 30% মুক্তিযুদ্ধের জন্য যে কোটাটা আছে, মানে যে মুক্তিযুদ্ধ করেছিল সে চাকরি পেয়েছে, তার ছেলে চাকরি পেয়েছে, কিন্তু এখন তার নাতি সেও নাকি ওই কোটার সুযোগ সুবিধা নিচ্ছে। মানে স্টুডেন্টদের মানে বক্তব্য এটাই যে তারা তো লাইফে সেটেল হয়ে গেছে, তারা তো সমাজে মূল স্তরে ফেরত চলে এসছে, এবং সেইখান থেকে দেখতে গেলে মুক্তিযোদ্ধা কতজন আছে, মানে তার পরিবারের লোকজন হলে দেখবেন 2 লাখ বা 2.5 লাখ, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17 কোটি 12 লাখ এই ধরনের, মানে আমি অ্যাকচুয়াল ফিগারটা জানি না, কাছাকাছি। এবার ওইটুকু জায়গা, বাংলাদেশের মধ্যে একটা ছোট জায়গাতে এত পপুলেশন ডেন্সিটি, আমরা তো ইন্ডিয়ান, আমরা বুঝতে পারবো যে পপুলেশন ডেন্সিটির জন্য কতটা মানে ফেরোসিয়াস কম্পিটিশন হয় আমাদের নানা রকম এক্সামেতে। আমরা আইআইটিতে দেখেছি, নিটে দেখেছি, চাকরির পরীক্ষাতে দেখেছি কত বেশি অ্যাপ্লিকেশন জমা পড়ে। সেই তুলনায় কিন্তু আমাদের ইন্ডিয়াতে বলুন বা বাংলাদেশে বলুন, জবের মানে সরকারি জবের যে কাউন্টার সেটা অনেক কম। এবং সত্যি করে শুধু ইন্ডিয়া বা বাংলাদেশে নয়, সরকারি জবের প্রতি কিন্তু মোহ প্রত্যেক দেশেই আছে। এবং চায়নার প্রচুর আর্টিকেলে দেখতে পাবেন যে কত লোক ফর্ম ফিল আপ করে চায়নাতে, ওদের অত মানে প্রাইভেট সেক্টর থাকা সত্ত্বেও প্রচুর জন কিন্তু সরকারি চাকরি পায়, তার জন্য কিন্তু সবাই ফর্ম ফিল আপ করে। তাহলে চায়নার মতো দেশ, যারা এত মানে যারা এত এগিয়ে গেছে, ইউএস এর মতো দেশ, এবার যদি কোথায় কত পার্সেন্ট কাউন্ট আছে যদি সরকারি চাকরির কথা বলি, আমাদের অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়াতে বা বাংলাদেশের সরকারি চাকরি কাউন্টটা অনেক কম। আমাদের এখানে 4% ইন্ডিয়াতে সরকারি চাকরি করে লোকে, মানে টোটাল পপুলেশনে। বাংলাদেশে সেটা আরো কম, 3%, কিন্তু চায়নাতে সেটা 28%। ইউএসএ অত অ্যাডভান্স কান্ট্রি, মানে যেখানে ক্যাপিটালিজমের হোম যাকে বলা হয়, সেইখানে কিন্তু 14% দেখবেন সরকারি চাকরি করে লোকে। এবার সরকারি চাকরির মধ্যে কিন্তু শুধু যে ডাইরেক্ট আমি পিএসসির কথা বলছি বা ইউপিএসসির কথা বলছি এই ধরনের নয়, মানে সরকারি যে কোম্পানিগুলো আছে পিএসসির আন্ডারে, তাদের আন্ডারে যদি ইঞ্জিনিয়ার হন বা অ্যাকাউন্টেন্ট হন, সেই চাকরিগুলো কিন্তু মানে এখানে ধর্তব্যের মধ্যে পড়ছে। তাহলে এই কাউন্টে দেখবেন ভারতও কম আছে, ইভেন বাংলাদেশও কম আছে। সেই জায়গায় কিন্তু পাকিস্তানের যে নাম্বারটা 8%, মানে পাকিস্তানের লোকরাও কিন্তু আমাদের থেকে, ভারতের থেকে বা বাংলাদেশের থেকে বেশি সরকারি চাকরি করে। তো এই কারণেই সেইখানে যদি 56% কোটা থাকে, সেটা একটা সমস্যাকর বিষয়। এইবার যারা প্রোটেস্ট করছে, এই প্রোটেস্ট কিন্তু অনেকবার হয়েছে এবং তার মধ্যে নানা রকম অ্যামেন্ডমেন্টও এসছে। এবার লাস্ট যেটা বড় রকম স্টুডেন্টরা প্রোটেস্ট করেছিল সেটা হচ্ছে 2018 সালে, এবং তখন এই আমাদের যে এখন বাংলাদেশে পাওয়ারে আছে যে গভর্নমেন্ট, শেখ হাসিনার সরকার, তারা কি করে, তারা রাগের বশতে সব কোটা সিস্টেমটাকে উড়িয়ে দেয়। এবার এটা একটা অনৈতিক কাজ, আপনি পুরোপুরি কোটা সিস্টেমটাকে গায়েব করে দিতে পারেন না। মুক্তিযোদ্ধাদের 30% কোটা, ওমেনদের যে 10% কোটা, ইন্ডিজিনিয়াস কমিউনিটিদের জন্য যে 5% কোটা, তারপর যেই জেলাগুলো পিছিয়ে আছে সেই লোকদের জন্য যে 10% কোটা, এবং সব থেকে বড় কথা ফিজিক্যাল ডিসেবিলিটিস যাদের আছে তাদের যে 1% কোটা, এই সব সরানোর ফলে সেখানকার কোর্ট হস্তক্ষেপ করে এবং ফের থেকে কোটা সিস্টেমটাকে ব্যাক করায়। এবং সেটা সরকার জানতো যে পুরোপুরি কোটা সিস্টেমকে গায়েব করা যায় না, সেই কারণে তারা চালাকি করে পুরোপুরি কোটা সিস্টেমকে গায়েব করেছিল, কারণ জানে যে মানে তাদের যে কোর্ট সিস্টেম বা যে জুডিশিয়ারি সিস্টেম আছে সেটাকে ব্যাক করবে। এবং সেই কারণে ফের থেকে আবার স্টুডেন্টরা প্রথমে ঢাকা ইউনিভার্সিটি এটাতে যোগ দেয়, তারপর নানা রকম ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং আরও বিভিন্ন যে কুমিল্লা ইউনিভার্সিটি, নানা রকম ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তারপর পাবলিক ইউনিভার্সিটি আছে, ইভেন ওদের যে ডাক্তারি যারা পড়ছে তারা পর্যন্ত এই স্টুডেন্ট প্রোটেস্টে যোগ দিয়েছে। এবং এই প্রোটেস্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা শুধু মানে পুরো পৃথিবী এর দিকে তাকিয়ে দেখছে, কারণ এইখানেতে সব থেকে বড় একটা কোয়েশ্চেনের লড়াই হচ্ছে। সেটা হচ্ছে যে এই যে কোটা সিস্টেমটাকে প্রথমে যুদ্ধ হচ্ছিল, যে মুক্তিযোদ্ধাদের 30% কোটাটাকে তারা সরাতে চায়, বাকিটাকে না। এখন লড়াইটা অন্যদিকে চলে গেছে, যে তারা পিসফুল প্রোটেস্ট করছিল, স্টুডেন্টরা পিসফুল প্রোটেস্ট করছিল, সেখানে পুলিশ আছে, সেখানে র্যাপ আছে, সেখানে মিলিটারি আছে, এবং সেখানে টিয়ার গ্যাস ছড়ে, তাদেরকে রাবার বুলেট ছড়ে। আমাদের যে বাংলাদেশের যারা পাওয়ারে আছে, তাদের যে ছাত্রলীগ, কলেজ লেভেলের যেই মানে যে গভর্নমেন্ট পাওয়ার আছে, তাদের যে ইউনিয়ন, মানে আওয়ামী লীগের যে ইউনিয়নগুলো আছে, মানে ছাত্রলীগ বলুন বা তাদের সমর্থকরা, তারা কিন্তু যারা অ্যাকচুয়ালি ভালো ছেলে মেয়ে, যারা সত্যিকারের প্রোটেস্ট করছে, তাদের উপর অকথ্য অত্যাচার করছে এবং তাদের সাথে পুলিশটা করছে। এবং এর রিবেলিয়ন, মানে এটা তো একটা নিউটনের থার্ড ল, আপনারা জানেন, আপনি যখনই কিছু ভুল কাজ করবেন, যে কোনো কাজ করবেন, তার একটা রিবাউন্ড আসবে, এবং সেই রিবাউন্ডের জন্যই কিন্তু গোটা বাংলাদেশে একটা সিভিল ওয়ারের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রথমে একটা ইউনিভার্সিটি, তারপর দুটো, তারপর তিনটে, তারপর চারটে, এবং এখন পুরো সবকটা ইউনিভার্সিটি একত্র হয়ে কিন্তু বিদ্রোহ করছে কার এগেনস্টে? ওদের পাওয়ারে থাকা শেখ হাসিনা এবং গভর্নমেন্ট এগেনস্টে, যে আপনারা যেটা করেছেন সেটা ঠিক করেননি, আমরা করছিলাম কোটার এগেনস্টে লড়াই, আপনারা সেই জায়গা থেকে যে স্টুডেন্টগুলো আপনাদের ক্রিম লেয়ার। এবার এই রিবেলিয়নেরও কিন্তু একটা খারাপ সাইড আছে। খারাপ সাইডটা কি বলুন তো? এর যে এগেনস্টে যে পার্টিগুলো আছে, নানা রকম পার্টি থাকে, সবাই চেষ্টা করবে এই প্রোটেস্টের মাধ্যমে যে পাওয়ার আছে তাকে ফেলে দিয়ে নিজে যাতে আমি উঠে যেতে পারি। মানে যে কোনো প্রোটেস্ট, আমাদের বাংলাদেশে যদি কোনো প্রোটেস্ট হয়, যদি কোনো স্ক্যাম বেরোয়, সেটা যদি সরকার এগেনস্ট হয়, বাকি যেই পলিটিক্যাল পার্টিগুলো থাকবে, তারা ভালো হোক খারাপ হোক, তারা চাইবে যারা প্রোটেস্ট করছে তাদের প্রোটেস্টটাকে নিজের আন্ডারে নিয়ে না এবং একটা পলিটিক্যাল রং চড়িয়ে দেওয়া। বাংলাদেশেও কিন্তু এই চেষ্টাটা হচ্ছে না তা না, কিন্তু ব্যাপার হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টগুলো কিন্তু এখনো অবধি প্রোটেস্টটা নিজেদের কন্ট্রোলে রেখেছে। এবং আমার প্রচুর বন্ধু বান্ধব এবং বান্ধবী, তাদের সাথে কথা হচ্ছে আমার কনস্ট্যান্টলি ফেসবুকে, তারা লিখছে যে তাদের নেট স্লো করে দেওয়া হয়েছে, তাদেরকে ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না কেউ, ইভেন তাদের ওয়াইফাই স্লো করে দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে কানেক্ট করতে দেওয়া হচ্ছে না কেউ, এবং প্রচুর জন নানা রকমভাবে হেল্প চাইছে, যে মানে তাদের কভারেজ হচ্ছে না, তাদের যে মিডিয়া, তাদের মিডিয়াটাকে কন্ট্রোল করছে। অবভিয়াসলি যারা সরকার, তারা প্রথমেই চায় যে মিডিয়াটাকে কন্ট্রোল করা। এবং আরেকটা জিনিস যেটা করছে গভর্নমেন্ট, সেটা হচ্ছে ফেক ইনফরমেশন ছড়াচ্ছে। মানে আপনি অথেন্টিসিটি পাবেন না যে কোন ইনফরমেশনটা ঠিক, কোন ইনফরমেশনটা ভুল। এবার আপনারা যারা ব্রেভ নিউ ওয়ার্ল্ড পড়েছেন, সেখানেতে আমাদের হাক্সলে একটা জিনিসই শিখিয়েছে, যে ইরিলেভেন্ট ইনফরমেশন এত ভরিয়ে দাও যাতে লোক বুঝতে না পারে যে কোয়েশ্চেন বা ইস্যু কোনটা। শেখ হাসিনার সরকারও সেটা করছে, ইস্যুর যে ইনফরমেশনগুলো আমাদের কাছে আসছে, তার থেকে বেশি এত মিস ইনফরমেশন ছড়াচ্ছে যে আপনি জানবেন না যে কোনটা এখনকার ভিডিও, কোনটা পুরনো ভিডিও, কোনটা সত্যিকারের ঘটনা, কোনটা পলিটিক্যাল ঘটনা। এবং যারা মারা যাচ্ছে, প্রচুর জন মারা গেছে। আমার মানে বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনছিলাম, একটা বাচ্চা 9 এর ছেলে মারা গেছে, একটা 17 বছরের ছেলে মারা গেছে, তার মাসি, প্রথমে মা ভেবেছিলাম, পরে জানলাম যে সে তার মাসি, তার আন্টি সেই পোস্ট করেছে, এবং সে বিচার চাইছে যে আমরা এই বাচ্চা ছেলেটার মানে ভ্যালু কে দেবেন। এবং বাংলাদেশের একটা ক্রিম লেয়ার, ভাবুন আপনারা বুয়েটে যে স্টুডেন্টটা পড়ে, যে রোবোটিক্স নিয়ে পড়াশোনা করছে, যে ঢাকাতে সব থেকে ভালো মেহনত করে পড়াশোনা করে 11-12 সে কলেজে সে নিজের স্কিল দেখানো বা নিজের লাইফে গ্রো করার চেষ্টা করছে, তাকে সরকার দাবিয়ে দিচ্ছে মানে নিজের ক্রিম লেয়ার, যেটা যারা বিদেশে রিসার্চ করবে বা নিজের দেশে রিসার্চ করবে, যারা দেশের মুখ উজ্জ্বল করবে, তাদেরকে শেষ করা হচ্ছে। ডিক্টেটরশিপের কিন্তু এটাই ফার্স্ট লেয়ার, যে যারা থিঙ্কিং মেশিন, যারা ভাবে, এই ভাবনাটাকে শেষ করে দাও। তারপর হচ্ছে ইনফরমেশনকে হয় আটকে দাও, নাহলে ইনফরমেশন এত ইরিলেভেন্ট ছেড়ে দাও যাতে লোকজন বুঝতে না পারে কোন ইনফরমেশনটা ঠিক, কোন ইনফরমেশনটা ভুল। এবং প্রত্যেকটা ঘটনায় কিন্তু বাংলাদেশে এখন ঘটছে, এবং এক একটা ইউনিভার্সিটির এমন এমন ভিডিও সামনে আসছে, এমন এমন ছবি সামনে আসছে, যে রীতিমতো আমাদের গায়ে কাঁটা দিচ্ছে। এবার একটা ওয়ার্ড শুনবেন আপনারা, যে এদেরকে রাজাকার বলা হচ্ছে। এবার রাজাকার ওয়ার্ডটাকে আপনাকে বুঝতে হবে, রাজাকার ওয়ার্ডটার যে মানে অ্যাকচুয়াল মিনিং, সেটা কিন্তু এখান থেকে কনটেক্সটটা নয়। রাজাকার অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের সময় বলা হতো, যেই বাংলাদেশিগুলো বাংলাদেশকে বিট্রে করে পাকিস্তানকে সাপোর্ট করেছিল, এবং যেই বাংলাদেশের ওপর মহিলাদের ওপর, পুরুষদের ওপর অকথ্য অত্যাচার করা হয়েছে, বাংলাদেশি মহিলাদের রেপ করা হয়েছে, এবং এই রাজাকারগুলো কিন্তু মানে পাকিস্তানি মিলিটারি সাপোর্টে ছিল। তো তাদেরকে বলা হতো বিশ্বাসঘাতক বা রাজাকার। এবার সরকার বা শেখ হাসিনা এখানে কি করেছে, যখন এই প্রোটেস্টের এগেনস্টে কথা বলতে এসছে বা যারা প্রোটেস্ট করেছে, তাদেরকে কোট আনকোট রাজাকার বলে সম্বোধন করেছে। তাই জন্য এই স্টুডেন্টরা এখন স্লোগানে বলছে আমরা কারা রাজাকার, আর বলছে কে স্বৈরাচার। মানে যে ডিক্টেটর, সে আমাদেরকে বলছে যে আমরা রাজাকার, আমরা নাকি অ্যান্টি ন্যাশনাল, আমরা বহিরাগত, মানে আমরা স্টুডেন্ট নয়, আমরা এই দেশের নয়, আমরা নাকি বিশ্বাসঘাতক। মানে আপনি যখনই নিজের হকের জন্য কথা বলবেন, আপনি যখনই নিজের যেটা প্রাপ্য সেটার জন্য কোনো মানে আপনার গভর্নমেন্টকে কোশ্চেন করবেন, তখন গভর্নমেন্ট পুরো পৃথিবী জুড়ে এটা হিস্ট্রিতে হয়েছে যে গভর্নমেন্ট আপনাকে একটা তকমা দেওয়ার চেষ্টা করবে, হয় অ্যান্টি ন্যাশনাল, নয় বহিরাগত বা বিশ্বাসঘাতক বা রাজাকার, ফরেন মিডিয়ার দ্বারা মোটিভেটেড। তো আপনারা কনস্ট্যান্টলি খবর রাখতে থাকুন যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে কি। এবং আপনাদের আমি এটা মেন কারণে বলছি যে এটা একটা স্টুডেন্ট প্রোটেস্ট। এর মানে আমরা হয়তো বাংলাদেশকে মজা উড়াই কোনো খেলার সময়, বাংলাদেশ আমাদেরকে ওড়ায়, আমরা তো রিয়াল মাদ্রিদ হয়ে বার্সেলোনার মজা উড়াই, বার্সেলোনা আমাদের মজা উড়ায়, ক্রিকেটের সময় আমরা অস্ট্রেলিয়ানদের মজা উড়াই, অস্ট্রেলিয়ানরা আমাদের মজা উড়ায়। এই সব জায়গা ঠিক আছে, কিন্তু একটা জায়গায় পর গিয়ে আমরা সবাই সমান হয়ে যায়, সেটা হচ্ছে যে শিশু হত্যা, বাচ্চা ছেলে যারা স্টুডেন্ট, সেই হত্যাগুলো কোথাও মেনে নেওয়া যায় না। এবং পৃথিবীর সব স্টুডেন্টই সমান, তারা চায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে, মানুষজনের হেল্প করতে, রিসার্চ করে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে, যাতে মানব কল্যাণ হয়। তো আমরা যদি স্টুডেন্ট জাতিটাকে শেষ করে দিই,
আমরা যদি যুবকদেরকে বা যুবতীদেরকে শেষ করে দিই তাহলে পৃথিবীটা যাচ্ছে কোন দিকে? আমরা তো এমনি পুরো পৃথিবী জুড়ে চারিদিকে যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, প্যালেস্তাইন ইসরায়েল যুদ্ধ চলছে, ইরানের সাথে কনফ্লিক্ট চলছে সৌদির, ইউএস এর সাথে পুরো পৃথিবীর যুদ্ধ চলছে। মানে ইউএস এ তো সারা জীবন নানা রকম যুদ্ধতে ফান্ড করতে থাকে, এবং ইন্ডিয়াতে নিজের ইন্টারনাল পলিটিক্স, ইন্ডিয়াতে নানা রকম সমস্যাতে ইন্ডিয়া ভুগছে। আমাদের মণিপুর কাণ্ড গেছে, আমাদের লাদাখ প্রোটেস্ট গেছে, এবং এইখানে আমরা এসে দেখছি যে বাংলাদেশের একটা প্রোটেস্ট, একটা স্টুডেন্ট প্রোটেস্ট, যেটা পুরো দেশকে ইউনাইট করেছে। এবং এই প্রোটেস্টটা এখন শুধুই কোটা প্রোটেস্ট নেই, যে 30% মুক্তিযোদ্ধাদেরকে স্মরণের প্রোটেস্ট নেই, এটা এখন হচ্ছে যে ডিক্টেটর যারা প্রোটেস্ট করতে দেয় না, যারা কোয়েশ্চেন করতে দেয় না, তাকে কোয়েশ্চেন করে এবং তাকে পাওয়ার থেকে সরানো। তো আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন বা ইন্ডিয়া থেকে দেখছেন, এখানে কিন্তু বাংলাদেশের সাপোর্টে কিছু বলার নেই বা বাংলাদেশ গভর্নমেন্টকে সাপোর্ট করছি এরকম কিছু বলার নেই। এইখানে মানুষের কথা হচ্ছে যে একটা বাচ্চা ছেলে আপনার মতোই স্কুল যায়, আপনার মতোই তার বাবা হয়তো চাষি বা বাবা খুব কষ্ট করে তাকে মানুষ করেছে, সে তার কলেজে গিয়ে দেখছে যে পুলিশরা তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, তাকে গুলি করছে, তার বন্ধুকে বন্ধুর জন্য চিৎকার করছে, বন্ধুর লাশ নিয়ে বয়ে বেড়াচ্ছে, এবং যখন হসপিটালে নিয়ে যাচ্ছে সে হসপিটাল ভাঙচুর করা হচ্ছে। তখন আপনি ভাবুন আপনি কি করতেন? অনেক কিছু বলা যেতে পারে। আর এটা কখনোই বলবেন না যে ওর যে নেক্সট পার্টিটা আছে, এই পার্টিটা পড়ে গেলে ওরা যেই বিএনপি জামাত যে আছে তারা খুবই র্যাডিক্যাল একটা পার্টি, তো শেখ হাসিনা চলে গেলে সেই র্যাডিক্যাল পার্টিটা চলে আসবে, তাই ওকে আনা যাবে না, তাই আমাদের সাপোর্ট করলে হবে না। এরকম কখনোই অ্যাকচুয়াল এই মোমেন্টে ঘটা ইস্যুটাকে কখনোই আপনি চোখ বন্ধ করতে পারেন না যে ফিউচারে কি হতে পারে সেটা ভাবে। যে আমাদের মাঝে মাঝে কোশ্চেন আসে মোদি নেই তো কন? সমস্যাটা হচ্ছে এখন যে সমস্যাটা হচ্ছে সেটাকে সলভ করুন, ফিউচারে পরে সমস্যা সলভ করবেন। এই ভুলভাল চিন্তা নিয়ে কিন্তু আপনি সমাজে চলতে পারবেন না। আপনাকে ভাবতে হবে বর্তমানে যা সমস্যা সেটাকে সমাধান করা, এবং ফিউচারে যে সমস্যাগুলো আসবে সেগুলো ফিউচারে সলভ করা যাবে। এবং প্লিজ লিখবেন না আমাদের কমেন্টে যে তুই তো এই বেলায় ওই বছরে এই ঘটনাটা ঘটেছিল বলিসনি, তুই তো মণিপুরের ঘটনাটা নিয়ে ভিডিও বানাসনি, তুই তো কেরালার ঘটনাটি ভিডিও বানাসনি, তুই তো কাশ্মীরের ঘটনাটি ভিডিও বানাসনি, বা তুই তো 2012 যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে ভিডিও বানাসনি। কারণ সবাই সব নিয়ে কথা বলতে পারে না। আমি এটা নিয়ে বলছি, আপনি অন্য কিছু নিয়ে বলুন, আপনি অন্য কিছু নিয়ে লিখুন। আমরা চেষ্টা করবো কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট নিয়ে কথা বলার। এবং আমার মনে হয় একটা সিনেমার চ্যানেল হয়ে বা একটা লিটারেচার বা বইয়ের চ্যানেল হয়ে আমি এটা নিয়ে কথা বলছি, কারণ এই ধরনের জিনিসের ওপর লিটারেচার, গল্প এবং সিনেমা ইম্প্যাক্ট করে। আমি বারবার বলে আসি যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে ভালো সিনেমা পেয়েছি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ওর পরই কিছু পাগলাটে সিনেমা, মানে সিনেমাটোগ্রাফার বেরিয়েছে, ডিরেক্টর বেরিয়েছে, তারা রিয়েল লাইফ ঘটনাকে কিন্তু ক্যামেরার মধ্যে বন্দি করেছে। আমার মনে হয় এই যে ঘটনাটা ঘটছে এরপরেও কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে প্রচুর সাহিত্য বেরোবে, প্রচুর ঘটনা উল্লেখিত হবে সিনেমার মাধ্যমে, এবং সেটা আপনারা ফিউচারে জানতে পারবেন। কিন্তু এই ঘটনাটা যদি আপনি এখনই না দেখেন তাহলে তো আপনি মানে একটা মেন ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে রাখছেন। তো এই ছিল আমার ভিডিওর মূল বক্তব্য। এখানে তো আমি কোনো পলিটিক্যাল পার্টি, কোনো দেশকে, কোনো কিছু সাপোর্ট করছি না। আমি জাস্ট একটা ইভেন্ট এবং ঘটনাকে বললাম, এবং ঘটনা জড়িত যেই বাচ্চা ছেলেগুলো লড়ছে তাদের কথা বললাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা কমেন্টে লিখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।